অ্যান্ড কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন লোকসভার দখলদারি, আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। প্রত্যেক দিন লোকসভার দখলদারিতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, সাংবাদিকদের, জেলা প্রতিনিধিদের সঙ্গেও কথা বলি এবং রাজ্য রাজনীতি কোন দিকে যাচ্ছে, রাজ্য রাজনীতির বিশেষ বিশেষ কিছু মুহূর্তের কথাও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনার মধ্যে তুলে আনি। আজও ঠিক সেই জায়গায় আলোচনার মধ্যেই থাকবে রাজ্য রাজনীতির যে গরম পরিবেশ, আর কি একদম উত্তপ্ত পরিবেশ। আর একটা দিন পর, মানে গত আগামী যদি সোমবারের কথা বলি, সোমবার পঞ্চম দফার নির্বাচন। তো এই পঞ্চম দফার নির্বাচনের দিকে মানে ওই দিনটিকে আর কি পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দলগুলি বসে আছে যে কিভাবে কি করা যেতে পারে, কিভাবে প্রচার। এবং আজ সেই পঞ্চম তোমার নির্বাচনের আজ একদম প্রচার শেষের যে মুহূর্ত ছিল, সেই মুহূর্তের একদম বলা যেতে পারে যে বিভিন্ন জায়গা থেকে আমরা আবার 2016 নির্বাচনের দুর্গাপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পুনরাবৃত্তি শুনতে পেলাম। ঠিক ওই বিষয়েও আসবো, কিন্তু যে বিষয়টাকে নিয়ে আজকে আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে যে কটাক্ষের রাজনীতি। প্রত্যেক দল প্রত্যেক দলের পক্ষে থেকে বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটাক্ষ করছে, কিন্তু এই কটাক্ষ একজন অন্য দল আর একটা দলের পরিপ্রেক্ষিতে করতেই পারে, মানে তাদের জায়গা থেকে অন্য একজনের, কিন্তু একই দলের দুজনই বড় পদাধিকারী, একজন দেশের তো অন্যজন রাজ্যের। এইরকমই দুজনের কটাক্ষ নিয়ে গোটা রাজ্য রাজনীতি, একদম মানে গোটা রাজ্য রাজনীতি বললে ভুল হবে, গোটা দেশের রাজনীতি আজ এক আলোচনার বিষয়ে পৌঁছে গেছে। এটা নিয়ে আলোচনায় করব, কিন্তু আমার সঙ্গে যিনি আছেন আজকের এই আলোচনার মানে বিষয়বস্তু আর সারাংশ আপনাদের সামনে তুলে ধরবেন, তিনি হচ্ছেন বিশিষ্ট সাংবাদিক তমন্নাস পণ্ডিত। পণ্ডিতদা, তোমাকে স্বাগত। ধন্যবাদ। পণ্ডিতদা, একদম যেটা নিয়ে আমি কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা বিজেপির আমরা দেখলাম আজ মানে যখন থেকে নির্বাচন শুরু হয়েছে, তৃণমূল এবং বিজেপি একে অপরকে কটাক্ষ করছে। সেখানে মাঝে মাঝে কংগ্রেস বা বামপন্থীদের ভূমিকাও থাকছে, না থাকা নয়, কিন্তু তুলনামূলকভাবে বামপন্থীরা এই কটাক্ষের জায়গা থেকে মানে অশ্লীল কোনো শব্দের ব্যবহার কখনো কোথাও করেছে বলে দেখা যায়নি। হ্যাঁ, তারা নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন করছে এবং তারা তাদের প্রশ্ন মানুষের জনসাধারণের সামনে তুলে ধরছে, কিন্তু আজ মল্লিকার্জুন খড়গে এবং অধীর চৌধুরীর যে দুজনাকার বাতানুবাদ, তাতে একদম উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। এবং অধীর চৌধুরী যেভাবে এর প্রতি উত্তরে কথা বলেছেন, এবং কংগ্রেসের মানে এক কথায় বলতে গেলে দিল্লি কংগ্রেসের আমি যদি কথা বলি, তাহলে দিল্লি কংগ্রেস মানে এত তৈলমর্দনে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের জন্য। আমরা দেখেছি যে যতক্ষণ না জোট হয়েছে, জোটের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আমি একলা চলবো, একলা চলর নীতি নিয়েছেন, কিন্তু তারপরেও তোমার রমেশ একদম তিনি লাস্ট কবে আসবেন তার জন্য দরজা খুলে বসেছিলেন। জয়রাম রমেশের এই যে তৈলমর্দন এক কথায় বলতে গেলে, তারপরেও আজকে দেখা গেল যে খড়গেজি যে ধরনের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে রাজ্য রাজনীতিতে যদি মন্তব্য করেই থাকেন অধীর চৌধুরী, তো সেই জায়গায় তাকে নিয়ে পরে খড়গের যে বক্তব্য, তুমি এটাকে কোন জায়গায় দেখছো? না, প্রথমত হচ্ছে যে এই ইন্ডি জোটের যে রাজনীতি এবং ইন্ডি জোটকে নিয়ে আজকে ইন্ডি জোটের যে বিভিন্ন নেতা তারা যে বলে আসছেন যে তারা সরকার গঠনের অবস্থায় আছেন, ইতিমধ্যে তাদের যা নির্বাচন হয়েছে তাতে তারা সেই গরিষ্ঠতা পেয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি, এগুলো রাজনীতির কথা বলতে হয়, তারা বলেছেন। কিন্তু ইন্ডি জোটের দেখো যে প্রথম থেকে ইন্ডি জোটের যে প্রথম বৈঠক যেটা
বেঙ্গালুরুতে হয়েছিল, তার পরবর্তী বৈঠক পাটনাতে হয়েছিল, তখন থেকেই দেখবে যে ইন্ডি জোটের মধ্যে বিভিন্ন দলের মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা তাদের মতবিরোধ কিন্তু ধরা পড়েইছে। প্রথমত হচ্ছে যে প্রথমেই ইন্ডি জোট নিয়ে প্রথম কংগ্রেস অবশ্যই বৃহত্তম দল, সেই কংগ্রেস এবং রাহুল গান্ধী সঙ্গে ইতিপূর্বে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল না, এবং রাহুলের সঙ্গে বরং বলা যায় যে অত্যন্ত তিক্ত সম্পর্কই ছিল। আজকে জোটের স্বার্থে সেই রাহুল গান্ধী, যেহেতু কংগ্রেস একটি বৃহত্তম রাজনৈতিক দল এবং রাহুল গান্ধী সেই দলের অন্যতম কর্ণধার, ফলে সেই রাহুল গান্ধীকে ফেভারেট বয় ইত্যাদি বলে সম্বোধন করে পাটনার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা সৌহার্দ্যের যে বার্তা দিতে চাইছিলেন, সেটা কতটা সফল হয়েছে আমি বলতে পারছি না, কারণ তার কি পরের বৈঠকের পরেই মমতা ব্যানার্জি তিনি কোনো একটি সভাতে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেছিলেন যে রাহুল তো সীতারাম ইয়েচুরি সিপিআইএমের সম্পাদক, তার সঙ্গেই অনেক বেশি এবং তার কথাতেই বেশি চলেন, সেখানে তার খুব একটা গুরুত্ব নেই জোটে, সেই ক্ষেত্রে তিনি কিন্তু এই রাজ্যে কিন্তু তিনি খুব একটা জোটে আগ্রহী নন, এবং সেই জোটে আগ্রহী না হওয়ার জন্য তিনি কিন্তু সরাসরি কংগ্রেস এবং সিপিএমকেই দোষেছিলেন, কারণ তিনি বলেছিলেন যে তিনি 2টি সিট কংগ্রেসকে দিতে চেয়েছিলেন, তার বদলে কংগ্রেসের কাছ থেকে তিনি 4টি সিট চেয়েছিলেন, একটি হচ্ছে মেঘালয়ে, একটি আসাম, এবং একই সঙ্গে উত্তরপ্রদেশের সিট অবশ্য তাকে দেওয়া হয়েছিল এর পক্ষ থেকে, দেওয়া হয়েছে অখিলেশ যাদবের পক্ষ থেকে। সুতরাং যে 2টি সিট তিনি চেয়েছিলেন, কংগ্রেস অবশ্য তার এই দাবিতে রাজি হয়নি, তিনি কংগ্রেস তারা 5টি সিট চেয়েছিল এবং সেই 5টি সিট তিনি দিতে রাজি হননি, ফলে শেষ পর্যন্ত কিন্তু বামেদের সঙ্গেই দেখা গেল যে রাজ্য কংগ্রেসকে এক কথায় বলতে গেলে জোটে যেতে হলো, গেল এবং সেখানেই তারা স্বচ্ছন্দ বোধ করছে একদম। কিন্তু আমি যে জায়গাটা বলছি সেটা হচ্ছে যে ধরো এই যে আজকে খড়গের যে মন্তব্য, আমি সেখানে আসছিলাম একদম, যে এই পরবর্তী ক্ষেত্রে এই যে নির্বাচন হয়ে গেল এবং সেখানে দেখা গেল যে অধীর চৌধুরী প্রদেশ সভাপতি, তাকে হারানোর জন্য কিন্তু সর্বশক্তি নিয়োগ করেছিল তৃণমূল, এবং ইরফান পাঠান তাকে নিয়ে আসা হলো ক্রিকেটার, তার বিরুদ্ধে তার ভাবমূর্তিকে কাজে লাগিয়ে সেখানে অধীর চৌধুরীকে একটা বেগ দেওয়ার যে পরিস্থিতিতে এলো, সে অন্তত দেখা গেল। কিন্তু সেখানে সিপিআইএম তারা কিন্তু সর্বশক্তি দিয়ে কিন্তু অধীর চৌধুরীর সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াইটা, এটা একদম খুব বাস্তব। সেটা হচ্ছে যে আমরা যদি মুর্শিদাবাদের কথা বলি, যে মুর্শিদাবাদ এবং বহরমপুর মানে মুর্শিদাবাদ জেলাতে যে এই যে 2টো লোকসভা সিট, সেখানে দেখা গেছে যে একটাতে বাম এবং একটাতে কংগ্রেস। কংগ্রেস যেভাবে মুর্শিদাবাদের মোহাম্মদ সেলিমের ক্ষেত্রে যেভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, ঠিক একই রকম ভাবে বহরমপুরের ক্ষেত্রেও কিন্তু সিপিএম তাদের সেই জায়গাটা তুলে ধরেছে। না, এই প্রসঙ্গে যে কথাটাতে আমি আসতে চাইছিলাম যে অবশ্যই কংগ্রেসের সঙ্গে সিপিএম এর একটা জোট হয়েছে এবং সেই জোটটা যথেষ্ট শক্তিশালী জোট বলে তারা দাবি করছেন, এবং পরস্পরের নেতৃত্ব তারা পরস্পরকে সর্বশক্তি দিয়ে সহায়তার যে বার্তা দিয়েছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে একটা জিনিস সেটা মনে রাখতে হবে, ইতিপূর্বেও আমরা দেখেছি 2016 সাল থেকে যে সিপিআইএম এর সঙ্গে জোট হওয়ার পরেও সেখানে কিন্তু কংগ্রেস কর্মীরা, বহু কংগ্রেস কর্মী তারা কিন্তু তাদের ভোটটা কিন্তু দেখা যায় যে সিপিএমকে কিন্তু তারা দিচ্ছেন না।
তারা অন্যান্য দলে দিচ্ছেন অন্যান্য জায়গাতে। ফলে যেটা দাঁড়াচ্ছে যে ফলাফলটা ভাবা গেছিল সেই ফলাফলটা একেবারে বিপরীত ফলাফল হচ্ছে। আরেকটা দিকে যেটা যে কিন্তু প্রত্যেক অন্যভাবে অন্য দিক দিয়ে দেখা গেলে সিপিআইএম কিন্তু তারা যখন তাদের কর্মীদেরকে কিন্তু তারা সরাসরি, যেহেতু এটা শৃঙ্খলাবদ্ধ দল, তাদের কর্মীদেরকে তারা কিন্তু কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মোটামুটি হুইপ জারি করার মতো, এবং তারা কিন্তু সেই ভোটটা কিন্তু দেন। এবারে কথা হচ্ছে যে এই একটা কথা মনে রাখতে হবে যে অধীর চৌধুরীর সঙ্গে কিন্তু বরাবরই কিন্তু হাইকমান্ডের কিন্তু একটা তিক্ত সম্পর্ক হয়ে আসছে দীর্ঘদিন ধরে, প্রথম থেকেই। কারণ জয়রাম রমেশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে ঘোষণা করলেন যে তিনি কিন্তু কংগ্রেসের সঙ্গে কোনোভাবে জোটে যাবেন না, এখানে কোনো ইন্ডি জোট নেই, ইন্ডি জোট তিনি সরাসরি এখানে একলা লড়াই করবেন, কারোর সঙ্গে কোনো জোটে যাবেন না। কখনো ভবিষ্যতে ফলাফল বেরোনোর পরে 4 তারিখের পরে চিন্তাভাবনা করা যাবে যে তিনি জোটে যাবেন কি যাবেন না, ইন্ডি জোটে যাবেন কি যাবেন না। আরেকবার তিনি বললেন যে ইন্ডি জোট তিনি দেখে নেবেন, কারণ ইন্ডি জোট তারই তৈরি, ইন্ডি জোটকে তিনি নামকরণ তার দেওয়া, তার নামকরণ করা, সুতরাং তিনি নেতৃত্ব দেবেন, কিন্তু কিভাবে দেবেন সেটা পরে দেখা যাবে। তারপরে তিনি বললেন যে ইন্ডি জোটকে তিনি অতি সম্প্রতি তিনি বললেন যে ইন্ডি জোটকে তিনি বাইরে থেকে সমর্থন দেবেন, বাইরে থেকে নেতৃত্বও দেবেন, শুধু সমর্থন নয়। তারপরে তিনি বললেন যে ইন্ডি জোট নির্বাচনের পরে আমরা ইন্ডি জোটে তিনি আছেন, তিনি থাকবেন। এবং তার আগে জয়রাম রমেশ তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করলেন যে তিনি ইন্ডি জোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তিনি একেবারে একা একা লড়াই করবেন এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবেন, সিপিএমের বিরুদ্ধে লড়াই করবেন, এরা তিনজনেই হচ্ছে ইন্ডি জোটের শরিক। তখন কিন্তু জয়রাম রমেশ তিনি বারবার, জয়রাম রমেশ জীবনে কোনোদিন একবারও নিজে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, যদিও তিনি কংগ্রেসের মুখপাত্র। সেই জয়রাম রমেশ তিনি কিন্তু বারবার মমতা ব্যানার্জির প্রতি আহ্বান জানিয়েছেন যে ইন্ডি জোটে তিনি আসুন, ইন্ডি জোট তার জন্য খোলা আছে, ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত তিনি আসেননি। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি জাস্ট নির্বাচনের কিছু, এবং কংগ্রেসের যে হাইকমান্ড এবং কংগ্রেসের যে নেতৃত্ব, জাতীয় স্তরের যারা নেতা নেত্রী, তারা কিন্তু এই রাজ্যে কিন্তু কংগ্রেসের হয়ে প্রচারে আসেননি। রাহুল গান্ধীও আসেননি, সোনিয়া গান্ধীও আসেননি, কেউই আসেননি। একমাত্র দেখা গেছে যে মল্লিকার্জুন খাড়গে তিনি নির্বাচনের কদিন আগে তিনি এসেছিলেন, তিনি আবার এসে এখানে দাঁড়িয়ে সরাসরি তৃণমূলের সমালোচনা করে অধীরকে জেতানোর জন্য আহ্বান করে তিনি চলে যান। সেই খাড়গের আজকে সেই ভূমিকা, এটা নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম। কারণ হচ্ছে যে সেই খাড়গে তিনি বললেন যে অধীর চৌধুরীর কি ক্ষমতা আছে, যা কিছু ঠিক করে কংগ্রেস হাইকমান্ড ঠিক করবে, অধীর চৌধুরী তো জোট নিয়ে কিছু বলার কেউ না। মমতা ব্যানার্জি ইন্ডি জোটেই ছিলেন, ইন্ডি জোটে আছেন, এবং অধীর চৌধুরী এই ধরনের মন্তব্য করারই বাকি, এবং অধীর চৌধুরী এই ধরনের মন্তব্য দল অনুমোদন করে। আমি তোমাকে একটা জিনিস জানতে চাইছি পণ্ডিতা, সেটা হচ্ছে যে এই যে ধরো যিনি এসে পরে যে মঞ্চ থেকে মুর্শিদাবাদে বহরমপুরের মঞ্চ থেকে অধীর চৌধুরীর হয়ে এবং রাজ্যের ক্ষমতাসীন দলকে কটাক্ষ করে গেলেন, তিনি আবার দিল্লি গিয়ে পরে তার যে এই যে পালাবদল, মানে এক কথায় পাল্টি মারা যে বিষয়টা যদি বলতে যাই, এতে এটা তার প্রত্যেকটা রাজনৈতিক দলের তার নিজস্ব মতামত থাকতেই পারে, কিন্তু আমরা যদি আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইয়ে থেকে দেখি, তাহলে এটাকে কংগ্রেসের দেউলিয়াপন বলে মনে হয় না? একদমই একদমই, এটা তো বিভিন্ন দলের কথা না, এটা একই দলের মধ্যে যে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি তিনিও তো ফেলনা নন, এবং তিনি বিরোধী দলনেতা সংসদে ছিলেন। ফলে কংগ্রেসের একেবারে হেলাফেলা করার মতো নেতৃত্ব তো তিনি নন, তিনি 5 বারের সাংসদ
এবং এবার জিতলে তিনি 6 বারের সাংসদ হবেন, এটাও কিন্তু একটা রেকর্ড হবে ভারতবর্ষে। সেই ক্ষেত্রে মল্লিকার্জুন খাড়গে তিনি আজকে বলছেন যে অধীর চৌধুরী উদ্দেশ্যে বলছেন যে অধীর চৌধুরী ঠিক করার কে? অধীর চৌধুরী তিনিও জবাব দিয়েছেন, তিনি সরাসরি এটার বিরোধিতা করেছেন। অধীর চৌধুরী আমরা এই আলোচনায় থাকবো। আমরা দেখো আগামী 20 তারিখ যেসব এলাকায় নির্বাচন আছে তার মধ্যে ব্যারাকপুর একটা অংশ। আমাদের ব্যারাকপুর থেকে মানে আমাদের প্রতিনিধি ওখানে পল্লব ঘোষ আছে, পল্লবের সঙ্গে একবার কথা বলে নি এবং কি পরিস্থিতি আগে জেনে নি, তারপরে এসে পরে আবার সেই আমরা পুনরায় আলোচনার মধ্যে থাকবো। হ্যালো পল্লব, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলুন। পল্লব, একদম সরগরম রাজনীতি কোন জায়গায় দাঁড়িয়ে? আজকে প্রচার শেষ হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে একদম এক কথায় যদি আমি বলি যে ব্যারাকপুর কোন জায়গার উপরে দাঁড়িয়েছে, কি পরিস্থিতি ব্যারাকপুরের? দেখুন, ব্যারাকপুরের আগামী 20 মে ভোট, সোমবার, আজকে প্রচারের শেষ দিন ছিল। সকাল থেকেই বিভিন্ন যে রাজনৈতিক দলের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, অর্জুন সিং বিজেপি প্রার্থী, দেবদূত সিপিএম পার্টি, যারা অন্যান্য প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে ভোট তুলেছিলেন। তাৎপর্যপূর্ণভাবে বলা যায় যে ব্যারাকপুরে যিনি বিজেপি প্রার্থী অর্জুন সিং, তার কিন্তু লড়াইটা এবার প্রেস্টিজ ফাইট। কারণ একটাই, কারণ পার্থ ভৌমিক তৃণমূলটি কিন্তু এখনো পর্যন্ত মন্ত্রিত্ব থেকে বা বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। সুতরাং তিনি যদি তার যদি তিনি যান, সেই প্রসঙ্গে কিন্তু তার কিন্তু মন্ত্রিত্ব বা বিধায়ক পদ থেকে যাবে। কিন্তু যিনি বিজেপি প্রার্থী অর্জুন সিং, তার কিন্তু এবারে প্রেস্টিজ ফাইট, লড়াইটা তাকে জিততেই হবে। ব্যাপারটা এমন জায়গায় পজিশনটা পৌঁছেছে যে অর্জুন সিং যাতে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তিনি তাকে জিততে হবে এই কারণে, কারণ সাংসদ পদ না থাকলে তিনি কিন্তু আর দলে কিন্তু বিজেপি নেতা থাকবেন। তার পদে যে তার যে 24 বছরের যে কেরিয়ার, 24 বছরের যে তার যে জনপ্রতিনিধি রেকর্ড কিন্তু এই বছর ব্রেক হবে। কিন্তু সেই যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু এখন ভোট না হওয়া পর্যন্ত কিছু বলতে পারবে না, কারণ আম জনতা ভোট দেবে, সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে। তার জন্য কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে এবং কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে এলাকায় রুটমার্চ শুরু করা হয়েছে বিভিন্ন। ব্যারাকপুর এমনিতেই আপনি জানবেন যে ব্যারাকপুর কিন্তু খুব স্পর্শকাতর জায়গা নির্বাচন কমিশনের ক্ষেত্রে। নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই ব্যারাকপুরের জন্য কিন্তু বাহিনী, এমনকি বাড়তি অবজারভার যারা যারা রয়েছে প্রত্যেককে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমনকি যে প্রত্যেকটা বিধানসভা রয়েছে, প্রত্যেকটা বিধানসভাতে কিন্তু বাড়তি সতর্কতা নেওয়া, বাড়তি যে পুলিশ আধিকারিক রয়েছে তাদের কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। এবার হয়ে যাক প্রচারের ক্ষেত্রে। শেষ দিনের যে প্রচার, সেই প্রচারে দেখা গেল সকাল থেকে অর্জুন সিং ভোর সকাল প্রায় 7:30 8টা থেকে তিনি কিন্তু ব্যারাকপুরের তিনটা বিধানসভা অলিতে গলিতে ঘুরে বেড়ালেন, একাই ঘুরে বেড়ালেন, কখনো বাইকে, কখনো হেঁটে, আবার কখনো হুট করা গাড়িতে। সব মিলিয়ে তিনি আমরা যখন তার সাথে শেষবার যখন সাংবাদিক বৈঠকে তার সাথে যখন কথা বললাম, তিনি কিন্তু পরিষ্কার জানালেন মার্জিন বাড়ানোর লড়াই। তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন কোট আনকোট মার্জিন বাড়ানোর লড়াই, মানে তার কিন্তু জেতার যে সম্ভাবনা সেই কিন্তু সেটা নিয়ে কিন্তু তিনি ভাবছেন না। তিনি ভাবছেন জিতে আমি গেছি, কিন্তু আমার যে মার্জিনটা, আগের বারে 14,000 ভোটে আমি জিতেছিলাম, এবারে 1,14,000 ভোটে জিতবো। সেই যে চ্যালেঞ্জ সরাসরি তৃণমূল প্রার্থীকে শুনে দিচ্ছেন, সেই প্রার্থীটা কিন্তু এখন যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই আগে। আচ্ছা, আমাকে পল্লব আরেকটা জায়গা বলো যে শেষ দিনের প্রচারে আরেকটা মজার জায়গা চলে এসেছে, সেটা হচ্ছে যে কিছু তৃণমূল কংগ্রেসের মহিলা সেল থেকে একটা কটূক্তি করা হয়েছে এবং অর্জুন সিং এর ব্যক্তিগত জায়গায় হামলা করা হয়েছে। সেই বিষয়ে অর্জুন সিং ওনার বক্তব্য কি, উনি কি বলতে চাইছেন? ওনার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু পরিষ্কার। প্রথমেই জানিয়ে রাখি, কালকে টিটাগড় জেলা কার্যালয়ে কিন্তু কেয়া দাস, ব্যারাকপুর সাংগঠনিক জেলার যে জেলা সভাপতি, তিনি কিন্তু পরিষ্কার, বা তার যে মহিলা সংগঠন আছে তাদের নিয়ে কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে ব্যারাকপুরে যিনি ব্যক্তি অর্জুন সিং, তার কিন্তু বিবাহ বহির্ভূত যে সম্পর্ক বা একাধিক বিয়ের যে প্রসঙ্গ, সেই বিয়ের প্রসঙ্গ কিন্তু তুলেছেন। আজকে কিন্তু জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে অর্জুন সিং যে হলফনামায় যে তথ্য দিয়েছেন, সেই তথ্যে কিন্তু যথেষ্ট অসঙ্গ আছে। সেই অসঙ্গতির ক্ষেত্রে তিনি কিন্তু প্রমাণ করার জন্য মানে অর্জুন সিংকে চ্যালেঞ্জ করছেন যে এই যে অসঙ্গতি, এই অসঙ্গতিটা কে বা এই অসঙ্গতি কেন হয়েছে সেটা কিন্তু নির্বাচন কমিশনকে তারা জানাতে হবে। এমনকি যে অর্জুন সিং এর যে অর্জুন সিং এর কোনো পুত্র রয়েছে আমাদের হলফনামায় ওদিকে জানিয়েছেন, সেই তথ্য কিন্তু তুলে ধরেছেন বিজেপির এই তৃণমূলের যে মহিলা সভানেত্রী বা জগদ্দলের বিধায়ক। যদিও গোটা প্রসঙ্গে রাজনৈতিক পরিসরে লড়াই করতে আসুন, ব্যক্তিগত পরিসরে আসবেন না। ব্যক্তিগত পরিসরে যদি তিনি লড়াই করতে যান, তাহলে কিন্তু অনেকেই রাস্তায় বেরোনো বন্ধ হয়ে যাবে। এর প্রসঙ্গে আমরা যখন জিজ্ঞেস করছিলাম তাকে, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যারা যারা বলছে তার নামে যে তার এই রাজনৈতিক পরিবারের পার্সোনাল ব্যাপারে বা ব্যক্তিগত সব বিষয়ে যারা হস্তক্ষেপ করছেন,
তাদেরও কিন্তু ব্যক্তিগত হস্তক্ষেপের বিষয় কিন্তু অর্জুন সিং জানেন, তার তথ্যও কিন্তু অর্জুন সিং এর আছে। কিন্তু তিনি কিন্তু যেহেতু জনপ্রতিনিধি, তাই জন্য তিনি কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করছেন, রাজনৈতিক পরিসরে লড়াই করুন, ব্যক্তিগত পরিসরে আসবেন না। যদি তিনি ব্যক্তিগত পরিসরে লড়াই করতে যান, তাহলে কিন্তু যারা যারা বলছেন তাদের কিন্তু রাস্তায় বেরোনো বন্ধ হয়ে যাবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি সাংসদ, প্রাক বিদায়ী সাংসদ অর্জুন সিং এর। আচ্ছা, এই প্রচার এবং অপপ্রচারের মাঝখানে সাধারণ মানুষ তারা কি ভাবছে, তারা কি বলছে, ব্যারাকপুরের সাধারণ জনগণ তাদের মতামত কি? দেখুন, ব্যারাকপুরের সাধারণ জনগণ কিন্তু 2000 নির্বাচন দেখেছে। অনেকেই বলেছিলেন তৎকালীন সমাজসেবী যিনি আছেন তিনি কিন্তু যেহেতু দুবারের সাংসদ, মানে 10 বছরের যিনি সাংসদ ছিলেন, তাকে কিন্তু মানে সদ্য তৃণমূল ত্যাগ করা বিজেপি নেতা হিসেবে স্বীকৃত অর্জুন সিং হারাতে পারবেন না। কিন্তু যখন ভোটের চিত্র হলো তখন কিন্তু সেই ঘটনাটা সম্পূর্ণ উল্টো হলো। দেখা গেল সমস্ত সমীক্ষা, সমস্ত হিসাব, সাধারণ মানুষের মানে সমস্ত হিসাব উল্টে দিয়ে উনি 14,000 ভোটে দীনেশ ত্রিবেদীকে হারিয়েছিলেন। 2 লক্ষ সামথিং যে ভোট 2014 সালে সেই 2 লক্ষ ভোট ওভারকাম করে 14,000 ভোটে অর্জুন। কিন্তু 2024 সালে যখন সেই 2024 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কাকে? পার্থ ভৌমিককে। পার্থ ভৌমিক তৃণমূলের দাবি ঘরের ছেলে, বাঙালি ছেলে, সুতরাং বাঙালি অবাঙালি যে ভোট, সেই ভোট ব্যাংকে থাবা বসানোর জন্য ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস শুরু। কিন্তু সাইলেন্ট, বড় অংশের সাইলেন্ট ভোটার যা তাৎপর্যপূর্ণ ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা শ্রেণীর মানুষ চুপ করে বসে আছে, তারা অপেক্ষা করছে যে ভোট দেব, লাইনে দাঁড়িয়ে যদি ভোট দিতে পারি কিন্তু হিসাব অনেকটা উলটপালট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এই যে কুৎসা অপপ্রচার যে রয়েছে সাংসদের বিরুদ্ধে বা বিদায়ী সাংসদের বিরুদ্ধে, একের পর একটা বিধায়কে শুরু করে যেটা নারাজ বিজেপি সাংসদ অর্জুন সিং, তিনি পরিষ্কার জানাচ্ছেন যে ব্যারাকপুরের মানুষ তাকে বিশ্বাস করে, ব্যারাকপুরের মানুষ তাকে ভালোবাসে। তাই জন্য 1995 সাল থেকে তিনি টানা কাউন্সিলর থেকে এমএলএ থেকে চেয়ারম্যান থেকে সাংসদ হয়েছেন। আগামী দিনে 2024 সালের মানুষ তাকে ভালোবাসবে, জনসমর্থন করবে। তাই 2024 সালে তিনি আশাবাদী। মার্জিনও বেঁধে দিচ্ছেন যে জিতে হয়তো আমি গেছি, কিন্তু মার্জিনটা বাড়ানোই এখন আমার কাছে চ্যালেঞ্জ। অসংখ্য ধন্যবাদ পল্লব। তুমি আগামী পরশুদিন মানে 20 তারিখ নির্বাচন আছে, সোমবার দিন, তুমি নির্বাচনের দিকে নজর রাখো। আমরা তোমার সঙ্গে যোগাযোগের মধ্যে থাকবো। সেদিন যে অনুষ্ঠান হবে, লাইভ অনুষ্ঠান, সেই দিনও তোমার সঙ্গে সরাসরি ওখান থেকে আমরা কথা বলবো। আজকের মতন অসংখ্য ধন্যবাদ পল্লব তোমাকে। পণ্ডিতদা, একদম আমরা পল্লবের কাছ থেকে শুনলাম যে মানে এক কথায় ব্যারাকপুরের কি পরিস্থিতির মধ্যে দিয়ে ব্যারাকপুর যাচ্ছে। আমরা কিন্তু যে আলোচনার মধ্যে ছিলাম পণ্ডিতদা, আমি যেখানে শেষ করেছি একদম যে আমরা দেখেছি যে যে গত চতুর্থ দফা নির্বাচনের আগে বহরমপুরে, সেখানে কিন্তু মল্লিকার্জুন খাড়গে এসেছিলেন নিজে। আজকে যাকে নিয়ে বিতর্কটা তৈরি হচ্ছে, সেই মল্লিকার্জুন খাড়গে তিনি কিন্তু বহরমপুরে অধীরের হয়েই তিনি প্রচার করেন এবং একই সঙ্গে তিনি তৃণমূলকেও কিন্তু কটাক্ষ করেছিলেন। আজকে সেই মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সরাসরি অধীর চৌধুরীর একটা সরাসরি বলা যায় যে অধীর চৌধুরীর সঙ্গে মল্লিকার্জুন খাড়গের যে একটা রীতিমতো একটা দ্বন্দ্বের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং অধীর চৌধুরী কিন্তু সরাসরি তিনি এটাও বলেছেন যে এই রাজ্যের যে পরিস্থিতি সেই অনুযায়ী সাধারণ মানুষ যা চায় সেই বার্তাই তিনি দিয়েছেন। ফলে এই রাজ্যের সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা জোট করতে চায়নি, এবং কংগ্রেস কর্মীরাও কিন্তু জোট করার বিপক্ষে। আজকে আমি পণ্ডিতদা, আজকে এই যে অর্জুন সিং এবং আমরা খাড়গের মধ্যে যে দ্বন্দ্ব, তার মধ্যে দেখলাম তাপস রায়, উত্তর কলকাতার এবারে তিনি প্রার্থী বিজেপির, তিনি কিন্তু অধীর চৌধুরীর পক্ষ নিয়েই কথা বলেছেন এবং তিনি একদম খুব পরিষ্কার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে খাড়গেজি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানেন না, কিন্তু অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানেন, কারণ তিনি এখানকার ভূমিপুত্র। এবং আজকে খাড়গের এই বক্তব্য এবং অধীর চৌধুরীর তার পাল্টা বক্তব্য, এটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি শুধু গরম নয়, সেখানে কিন্তু বিভিন্ন দলের যারা মুখপত্র
তারাও কিন্তু এই সুযোগটা নিতে কিন্তু ছাড়ছেন না। আচ্ছা, আরেকটা জিনিস পণ্ডিত, সেটা হচ্ছে যে তারা তাদের সুযোগ তো প্রত্যেকে তাদের রাজনৈতিকভাবে প্রত্যেকে সুযোগের সদ্ব্যবহার করবে, কিন্তু যে বিষয়টা হচ্ছে যে এই রাজ্যের সাধারণ যেসব কর্মীরা রয়েছে সেই কর্মীরা কোথায় যাবে, তাদের পরিস্থিতি কোন জায়গায় আছে, তারা কি ভাবছে? না, তুমি একটা জিনিস মনে রাখবে যে কংগ্রেসের কিন্তু এই বিতর্কটা, অর্থাৎ ইন্ডি জোটে এই রাজ্যে ইন্ডি জোট হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু কংগ্রেসের মধ্যে কিন্তু বিতর্কটা কিন্তু আজকে নতুন নয়। বলা যায় যে নির্বাচনের দিন ঘোষণা বা তার আগে থেকেই কিন্তু এই একটা বিতর্ক কিন্তু চলছেই। আমরা ওই বিতর্কের মধ্যেই যাব, কিন্তু আরামবাগ আজকে যেখানে তোমাকে আলোচনার মধ্যে ছিলাম যে দুর্গাপুরের পুনরাবৃত্তি আরামবাগে হলো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে দরকার পড়লে তৃণমূল কর্মীদের দুটো করে চড় মারুন। এই যে চড় মারা, আমরা দুর্গাপুরে আমাদের যে আগে সার্কাস ময়দান ছিল, এখন গান্ধী মোড়ের যে গান্ধী ময়দান, 2016 সালের বিধানসভা 2016 সালের বিধানসভার সময় সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব মুখার্জির হয়ে প্রচারে এসে তিনি বলেছিলেন যে প্রয়োজনে অপুর গালে দু চড় মারো, অপু যদি ভুল করে থাকে তাহলে ওকে চড় মারো। তো এই যে চড় মারার রাজনীতি, এই যে মানে এই ধরনের বক্তব্য, আজকেও আরামবাগে আমরা একই কথা শুনলাম। আমাদের আরামবাগের প্রতিনিধি মহেশ্বর চক্রবর্তী আছে আমাদের সঙ্গে, আমরা মহেশ্বরের কাছে শুনে নেব। মহেশ্বর, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী আরামবাগের মঞ্চে এসে মিতালি বাগের হয়ে যে প্রচারে এসেছিলেন এবং সেই প্রচারে দাঁড়িয়ে তিনি যে মন্তব্য করেছেন যে তৃণমূল কর্মীদের প্রয়োজন হলে দু চড় মারুন, কি মনে হচ্ছে কোন জায়গায় যাচ্ছে? একেবারেই সব্যসাচীদা, প্রথমেই আমি এক্সপ্রেস নিউজের দর্শকদের শুভেচ্ছা এবং নমস্কার জানাই, এবং বর্ষিয়ান সাংবাদিক তমনুজদাকেও আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ যে গুরুত্বপূর্ণ সভা হলো আরামবাগ লোকসভার যে কামারপুকুর এলাকায়, সেখানে আত্মসমালোচনামূলক যে কথাবার্তার সাথে সাথে উন্নয়ন এবং কটাক্ষ তো রয়েছেই। প্রথম আমি যদি এক এক করে বলি, যে প্রশ্নটা প্রথমেই সবচেয়ে যেটা করলেন সেটা হচ্ছে যে এই যে তৃণমূল কর্মীরা যদি কোনো ভুল করে থাকে চর মারুন, এই যে আত্মসমালোচনা এবং কর্মীদের যে একটা বার্তা দেওয়ার একটা চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই দিক থেকে দেখতে গেলে যে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূলের যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে টেটের যে সিবিআই যে তদন্ত, যে এখান থেকে কিন্তু বহু মানুষ তৃণমূল নেতাকে কিন্তু সিবিআই ডেকেছিলেন, বিশেষ করে আরামবাগ তথা হুগলি জেলা থেকে বহু নেতাকে ডাকা হয়েছিল, তারা দুর্নীতির দায়িত্বে এখনো 2 থেকে 3 জন জেল খাটছেন। এই দিক থেকে তিনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, জনগণের ক্ষমা প্রার্থী মানে ক্ষমার চোখ দেখেছেন এবং ক্ষমা চেয়েছেন বলা যেতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহল সেইভাবেই দেখছেন। সব্যসাচীদা, আজকের যে গুরুত্বপূর্ণ যে সভা, সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি জিনিস তুলে ধরেছেন। সেখানে একদিকে যেমন সিপিএম এর সন্ত্রাসের দিকটা তুলে ধরেছেন, অন্যদিকে তিনি কিছু উন্নয়নের বার্তা দিয়েছেন। তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাম না করে তিনি কথা এক এক করে দর্শক বন্ধুদের জানায় যে আজকের সবার সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার কতটা গুরুত্বপূর্ণ, বা আরামবাগ লোকসভা সারা রাজ্যের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা বোঝা যাচ্ছে। কারণ দুবার এসেছেন প্রধানমন্ত্রী, আরামবাগে সভা করেছেন, তারপরে মুখ্যমন্ত্রী দুবার ভোট প্রচার করেছেন এবং প্রশাসনিক সভা করেছেন। এই দিক থেকে দেখতে গেলে বা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পঞ্চম দফার যে লোকসভা, রাত পোয়ালি লোকসভার ভোট, রবিবার পেরিয়ে সোমবারের ভোট, সেই সকালবেলায় ভোটের শুরু হয়ে যাবে। সেই তৃণমূল কিন্তু শেষ স্টারে ঝড় তোলা করেছেন মন্ত্রীকে এনে। এই দিক থেকে যেতে পারে তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছেন যে মিতালি বাগ প্রার্থী তাকে একটা অ্যাডভান্টেজ দেওয়ার, কিন্তু যদি রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের যে ধারণা আরামবাগ লোকসভা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, এই কথা আমি একটু বলছি, একটু যদি ব্যাখ্যা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী মিতালি বাগ, সে কিন্তু প্রচার কৌশলে কিছু অভিনব আনার চেষ্টা করেছেন। তিনি ঘাস কেটেছেন, কখনো গুগলি কেটেছেন, চপ বেগুন ভেজেছেন, মুড়ি পর্যন্ত ভেজে নেই। দেখতে গেলে এটাকে কিন্তু খুব সাধারণ চোখে দেখেনি, তারা কিন্তু কটাক্ষ করেছেন, তারা কিন্তু তোপ দেখেছেন যে পার্লামেন্টের কি কাজ,
একজন প্রার্থী যখন জয় পাবে, সে যখন জিতবে, সে পার্লামেন্টে যাবে, সেখানে রাষ্ট্রের নীতি নির্ধারণ হবে, দেশের আইন কি হবে, বৈদেশিক নীতি কি হবে, দেশের উন্নয়নের অর্থনৈতিক কি হবে, সেখানে বাজেট হবে, প্রশ্নপত্র উত্তর হবে, সেই দিকে সে কতটা পারদর্শী এটা কিন্তু বারে বারে কিন্তু সিপিএম এবং বিজেপি তোপ দেখেছেন। তিনি হয়তো ঘাসদর্শিকতা দেখিয়েছেন, যেখানে তারা বলছেন, এটা কিন্তু আমাদের কথা না, এটা কিন্তু বিরোধীদের কথা, তারা কিন্তু বলছেন যে একজন প্রার্থী, সে এডুকেটেড প্রার্থী যখন পার্লামেন্টে যাবে, সেখানে রাষ্ট্রনীতি কি হবে ভারতের, সেই নিয়ে তিনি পারদর্শিকতা দেখাবেন। কিন্তু এখানে কিন্তু যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের, সে প্রার্থী কিন্তু একমাত্র সাধারণ পঞ্চায়েতের যে নির্বাচন হয়, পঞ্চায়েত স্তরে, ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তরে যে নির্বাচন হয়, সেখানে এই সমস্ত প্রচার কৌশল নেওয়া হয়। কিন্তু তিনি কোনোদিন এখন পর্যন্ত আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী মিত্তল রাষ্ট্রনীতির সম্বন্ধে কোনো কথা বলতে দেখিনি, কোনো প্রতি দেওয়া হয়নি যে আরামবাগ লোকসভাতে ভাবাজিগির জট কাটাতে তৃণমূল কংগ্রেস ঝাঁপাবে। কিন্তু এখানে কিন্তু বলা হয়নি আরামবাগের মানুষের জন্য, বন্যা নিয়ন্ত্রণের জন্য এই প্রতিশ্রুতি দেওয়া হয়নি। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিক থেকে কিছু বার্তা দিয়ে গেছেন। আরামবাগের বন্যা নিয়ন্ত্রণের জন্য তিনি কিছু বার্তা দিয়েছেন যে আমরা যদি লোকসভা ভোটে জিতি, তাহলে আমাদের প্রার্থী যেতে কিন্তু আরামবাগের মাস্টার প্ল্যান বা বন্যা নিয়ন্ত্রণের জন্য কাজ করবে। আমরা গতকাল, আমরা এর আগের দিনে আমরা দেখেছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং তার সার্ভের কাজ চলছে, 2 বছরের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আবার আজকেও দেখা গেল যে আরামবাগ থেকে সেই একই কথা, যে আরামবাগের যে মাস্টার প্ল্যান সেটা নিয়েও কথাবার্তা চলছে, ওটারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মানে প্রতিশ্রুতির বন্যাতে এবারে রাজ্যের মানে লোকসভার নির্বাচন এক কথায় বলতে গেলে প্রতিশ্রুতির বন্যাতে ভাসছে। কারণ এর আগেও এই আরামবাগ মাস্টার প্ল্যান নিয়েও কথা হয়েছিল, এর আগের লোকসভাতেও যিনি প্রার্থী ছিলেন তিনিও কিন্তু আরামবাগের এই মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু কথা হয়েছিল। কিন্তু আমি সেই কথায় একটা জায়গাতে আসতে চাইছি যে আরামবাগের যিনি আগের প্রার্থী ছিলেন বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার, এবারে তাকে খুব একটা দেখতে পাওয়া গেল না। একেবারেই তাই সব্যসাচীরা। এর যে দুবারের যে সাংসদ অপরূপা পোদ্দার, এবারে ভোটে কিন্তু এই লোকসভা ভোটে কিন্তু তাকে কিন্তু সেইভাবে অ্যাক্টিভ বা সক্রিয়ভাবে দেখা যায়নি। এবং এই নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে বাংলার রাজনীতি। কারণ তিনি অভিমান করে বলেছিলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং হরিপালের যে দাদা বৌদি আছেন, তারা তাকে স্টেজে উঠতে দেয়নি, তাকে টিকিট দেয়নি বলে তিনি অভিযোগ করেছেন। কিন্তু বিভিন্ন ভাবে মহলে একটা বিরাট প্রভাব পড়েছিল এবং বাংলার রাজনীতিতে একটা প্রভাব পড়েছিল। কারণ যে সাংসদ, দুবারের সাংসদ, তাকে মুখ্যমন্ত্রী সবার মঞ্চে তুলতে দেওয়া হচ্ছে না বলে একটা অভিযোগ বিরাট একটা থেকে তিনি করেছিলেন। এবং তিনি যে সাংসদ হিসাবে করেননি একেবারে বলা যায়নি, তিনি কি নিশ্চয়ই দুবারে সাংসদ হয়েছেন এবং আরামবাগ লোকসভার জন্য একটা বিরাট ভাবে কিছু উন্নয়নের কাজ করেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে যেটা তমনিষ্ঠা এইমাত্র আলোচনা করছিলেন আপনারা, ইন্ডিয়া জোট নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু ইন্ডিয়া জোট নিয়ে মুখ খুলেছেন, মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে এই বাংলাতে কোনোভাবে ইন্ডিয়া জোটের কোনো স্থান নেই, একাই 100 এই কথাটা কিন্তু ব্যবহার করেছেন। তৃণমূল কংগ্রেস একাই 100, দিল্লিতে আমরা ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবো, কিন্তু বাংলাতে কোনোভাবেই ইন্ডিয়া জোটের সঙ্গে আমরা নেই, এই বার্তাটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস একাই লড়বে, সিপিএম বা কংগ্রেসের সঙ্গে কিন্তু ইন্ডিয়া জোটে কংগ্রেস নাই। অন্যদিকে আরামবাগ লোকসভাতে আমরা দেখতে পেয়েছি যে সিপিএম এর যে বিপ্লব যখন প্রচার হয় তখন কিন্তু ইন্ডিয়া জোটের প্রার্থী, ইন্ডিয়া জোটের সমর্থক হিসেবে কংগ্রেসদের দেখা গেছে, কংগ্রেসের পতাকা হাতে কিন্তু হাঁটতে দেখা গেছে, কিন্তু তৃণমূলের সেই দিক থেকে সেইভাবে কোনো রেসপন্স নেই। তাহলে এই থেকে বোঝা যাচ্ছে যে আর বাংলাতে তৃণমূল কংগ্রেস একাই 100 বা একলা চলো নীতি নিয়ে চলছে। তাছাড়া আর একটা পাঠাচ্ছেন যে আজকে মঞ্চ থেকে, যে সেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দুবার আরামবাগ লোকসভায় যে তিনি করেছেন, মানে মিটিং বা সভা করেছেন, সেখানে তিনি কিছু গ্যারান্টির কথা বলেছিলেন, 5টা গ্যারান্টি দিয়েছিলেন মোদী। সেই গ্যারান্টিকে তিনি কটাক্ষ সুরে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পরিষ্কার বললেন যে গ্যারান্টি মিনস হচ্ছে 420, গ্যারান্টি মিনস নো গ্যারান্টি। ভোট বাক্সে আপনারা কিন্তু ভোট সরাসরি মুখ্যমন্ত্রী মমতা কটাক্ষ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাম না করে। কি বোঝা যাচ্ছে যে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে লড়াই আরামবাগ লোকসভায়, সেটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হবে। আগামী সোমবার লোকসভা ভোট, তার ফলাফল দেখা যাবে 4 জুন। এখানে একটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি যে সিপিআইএম এর যে প্রার্থী বিপ্লব মৈত্র, সে কিন্তু একটা এক্স ফ্যাক্টর হয়ে উঠেছে আরামবাগ লোকসভার ক্ষেত্রে। কারণ সংখ্যালঘু ভোট এবং এসসি ভোট আরামবাগ লোকসভা
হচ্ছে সংখ্যালঘু ভোট সিপিএম টানার জন্য ইতিমধ্যেই বিপ্লব মৈত্রের নেতৃত্বে বিভিন্ন জায়গায় যে প্রচার অভিযান হচ্ছে, আমরা যে একদম প্রত্যন্ত এলাকায় গিয়ে খবর নিয়েছি, চায়ের থেকে আড্ডাতেও আমরা খবর নিয়েছি, বিভিন্ন চায়ের থেকে আড্ডা নদীবাদ এলাকাতে, সেখানে কিছু সংখ্যালঘু এডুকেটেড মানুষ যারা যুবক, বিশেষ করে যারা এমএ পাস বিএ পাস করেছেন, যারা পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সর্বভারতীয় ক্ষেত্রে, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি অনেকটাই কিন্তু বিরূপ মনোভাব দেখাচ্ছেন। তারা বলছেন যে কেলেঙ্কারি, শিক্ষাক্ষেত্রে যে কেলেঙ্কারি হয়েছে সেটা মামলা চলছে, কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত স্বচ্ছভাবে কোনো পরীক্ষা নিল না, যাতে কোনো নিয়োগ হয়নি। এটা কিন্তু সংখ্যালঘু যুব সমাজ, যে যুব সমাজ এডুকেটেড এবং তারা সর্বভারতীয় ক্ষেত্রে আইপিএসসি পিএসসি বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু রাজ্যে কোনো সুযোগ পাচ্ছে না। এই জায়গা থেকে সংখ্যালঘু ভোট অনেকটা কাটার ব্যাপার রয়েছে, ভোট কাটাকাটি। অসংখ্য ধন্যবাদ মহেশ্বর, তুমি নজর রাখো আগামী সোমবার দিন মানে 20 তারিখ নির্বাচনের দিনেও তোমার সঙ্গে আমরা যোগাযোগের মধ্যে থাকবো, আলোচনার মধ্যে থাকবো। অসংখ্য ধন্যবাদ মহেশ্বর। আমরা পণ্ডিত, আমরা মহেশ্বরের সঙ্গে কথা বললাম, তোমার কাছে একদম পরিষ্কার হয়ে গেল, এবং আমরাও যেটা নিয়ে আলোচনা করছিলাম আর কি, যে আমরা ওই কংগ্রেসের আলোচনাতে যাব, কিন্তু তার আগে এই যে চরকাণ্ড, আমি এক কথায় যদি বলতে চাই যে এই একটা মানে আত্মসমালোচনার যে জায়গাটা, এটাও একটা মানে ইমোশনালি একটা ট্রাম্প কার্ড রাজনৈতিক। আমি তোমাকে প্রথমত বলি, আমরা মহেশ্বরের কথাতে আমরা সেই কিন্তু সেই যে বিষয়ে আমরা কথা বলছিলাম সেই সংযোগটা কিন্তু আবার পেলাম একদম, যে সেখানেও তিনি বলেছেন যে এখানে ইন্ডি জোটের সঙ্গে কিছু নেই, সম্পূর্ণ একাভাবে তারা লড়ছেন। ফলে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, যে আমার মনে হয় যে অধীর চৌধুরী যেভাবে বলেছেন যে, এবং তুমি যেটা বললে যে তাপস রায় যিনি বলেছেন যে অধীর চৌধুরী তো এই রাজ্যের মানুষের পালসটা বোঝেন, একদম দিল্লির মানুষ যারা নেতৃত্ব আছেন তারা তো সেই পালসটা বোঝেন না। এবং অধীর চৌধুরীও তাই বলেছেন যে এখানে মানুষের দাবি যে তারা সেখানে সিপিএম এর সঙ্গে জোট করতে পারে, কিন্তু তৃণমূলের সঙ্গে জোট করা যাবে না। ফলে ইন্ডি জোটের যে এই রাজ্যে অন্তত মানুষ এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বারবার যে একটা দাবি যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একা লড়াই করবে এবং দিল্লিতে তারা ইন্ডি জোটে থাকবে, এই রাজ্যের মানুষ তার এই যে সিদ্ধান্ত, এটা কতটা স্বাগত জানাবে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবেই। বিশেষ করে তার দলের নেতাকর্মী বাদ দিলে যারা এই রাজ্যের চিন্তাশীল মানুষ, আমাদের বহু সহনাগরিক যারা আছেন, তারা বিশেষ করে শিক্ষিত মানুষের মধ্যে মমতা ব্যানার্জির এই যে এখানে একা ইন্ডি জোটের লড়াই এবং দিল্লিতে গিয়ে জোটের লড়াই, এটা আমার মনে হয়েছে যে অনেকটা ক্ষেত্রে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। আরেকটা কথা সেটা হচ্ছে যে এই চড়মারার রাজনীতির কথা যেটা তুমি বললে, অর্থাৎ যে যদি ভুল হয় তাহলে আপনারা ক্ষমা করে দিন, এটা একটা আমার মনে হয়েছে অনেকটা ক্ষেত্রে অবাস্তব একটা কথা। কারণ হচ্ছে যে যারা ভুল করেছেন তারা এত বছর ধরে ভুল করে এলেন, অথচ দল তাদের সেই ভুল ধরিয়ে দিল না। আজকে নির্বাচনের মুখে এসে সেখানে দুটো চড় মেরে দিলেই সেই ভুলগুলো সংশোধন হয়ে যাবে, আমার মনে হয় যে এই কথাটা এতটা বিশ্বাসযোগ্য নয় এবং এত সহজে সাধারণ মানুষ বিশ্বাস করে নেবে, এটা আমরা কখনোই মনে করি না। তার প্রমাণ এই দুর্গাপুরের ক্ষেত্রে আমরা দেখেছি যে অপূর্ব মুখোপাধ্যায়, যাকে তিনি এইখানে দাঁড়িয়ে প্রকাশ্যে তিনি বলেছিলেন যে অপু যদি কোনো ভুল করে থাকে তাহলে আপনারা দুচড় মারুন, সেই অপু কিন্তু সেই দুচড়ের ভয়ে এখনো পর্যন্ত কিন্তু ঘরবন্দি হয়ে আছেন। তাকে কিন্তু এই মানে রাজনৈতিক কর্মী অথবা তৃণমূল দলের কোনো নেতা হিসাবে এখনো কিন্তু দুর্গাপুরে খুব একটা কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং আজকে দ্বিতীয়ত যে চড় মারার কথা তিনি বলছেন, এইভাবে চড় মেরে কাউকে শাস্তা করা যায় বলে
আমাদের অন্তত ধারণা নেই। ফলে তিনি যেটা বলছেন এটা তার কথা, তিনি এটা তার নিজস্ব স্টাইল, সেই স্টাইলটা সাধারণ মানুষ সেটা কতখানি গ্রহণ করবে সেটা তার ব্যাপার, আমি এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। কিন্তু আমরা যে কথাটা বলছিলাম সেটা এখানে প্রমাণিত হলো যে অধীর চৌধুরী এই রাজ্যের কংগ্রেসের নেতা হিসাবে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি, কারণ আমরা দেখেছি 2011 সালের পর থেকে সেখানে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোটবদ্ধ লড়াই হওয়ার পরেও যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তারপরে কিন্তু কংগ্রেসকে ভাঙিয়ে এবং কংগ্রেসের সংগঠনকে দুর্বল করার জন্য যত রকমের প্রক্রিয়া করা সম্ভব সেটা তিনি করেছেন। ফলে ধীরে ধীরে এই রাজ্যে অবশ্যই কংগ্রেস সেইভাবে লড়াইটা করতে পারেনি, ফলে যেভাবে কংগ্রেসের সংগঠনকে তিনি ভেঙে চুরে একেবারে শূন্য করে দিলেন, ফলে কংগ্রেস কিন্তু বিভিন্ন জায়গাতে বলা যায় যে এই রাজ্যে কংগ্রেস শূন্যই হয়ে আছে। একমাত্র অধীর চৌধুরী তিনি তার ক্ষমতায় সেখানে কিন্তু অধীর চৌধুরীকে হারানোর জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন তিনি, কিন্তু অধীর চৌধুরী শেষ পর্যন্ত কিন্তু জিতে পড়ে জয়লাভ করে সেখানে কিন্তু তার সমুচিত জবাবটা দিয়েছিলেন। একদম, শুধু তার অধীর চৌধুরী সব থেকে যে বিশ্বস্ত এক কথায় ডান হাত যাকে বলা যেত, হ্যাঁ, তাকেও পর্যন্ত তৃণমূল কংগ্রেস তাদের নিজের দায়িত্বে নিয়ে পড়ে তাকে একটা পদ দিয়ে পড়ে এবং সেও অনেক চেষ্টা করেছে। আজকে আমি এটা নিয়ে তোমাকে বলি, আজকে মানে এক কথা যদি বলতে যাই সেটা হচ্ছে যে ভরতপুরের যিনি দায়িত্বে আছে, যিনি বিধায়ক হুমায়ুন কবির, হুমায়ুন কবিরও কিন্তু আজকে এই যে বহরমপুরের নির্বাচন, সেই নির্বাচন নিয়ে এসে বিভিন্ন কথা বলেছে এবং তিনি এমন একটা জায়গায় এসেছেন যে দলের মধ্যে যে একটা অন্তর্দ্বন্দ্ব এবং তার কথা অনুযায়ী যে আদৌ সংখ্যালঘু মানে হিন্দু ভোট যেটা আছে সেটা আদৌ কি তৃণমূল পেয়েছে কিনা এটাতে তিনি সন্দেহের প্রকাশ করেছে, যদিও মানে মানে সেটার জন্য তো হুমায়ুন কবির নিজে দায়ী। হ্যাঁ একদম, সে তো নিজেই বলেছিল যে তিনি, আমি এটা বলতে পারি যে হুমায়ুন কবির তিনি দল ছাড়লেন, কংগ্রেস ছাড়লেন, তিনি তৃণমূলে এলেন, তৃণমূল থেকে ফিরে তিনি বিজেপিতে গেলেন, আবার বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে এলেন এবং আবার নিজেও দলও করবো বললেন, নিজে আলাদা দল তৈরি করবেন বললেন, সেটা যদিও করেননি শেষ পর্যন্ত। কিন্তু তার যে এই যে বিতর্ক, তিনি বিভিন্ন সময়ে যে এই বিতর্কিত মন্তব্যগুলো করছেন এবং পরস্পর বিরোধী মন্তব্যগুলো করছেন, সেটা কিন্তু সাধারণ মানুষ, অন্তত যারা বহরমপুরের মানুষ, যারা মুর্শিদাবাদের মানুষ, তারা কতটা গ্রহণ করছে সেটা আমার সে নিয়ে সংশয় আছে। আরেকটা কথা যে অপূর্ব সরকার যে এক সময় অধীর চৌধুরীর তৈরি করা তার ডান হাত বলা যেত, সেই তাকেও ভাঙিয়ে নিয়ে এসে তিনি যেভাবে কংগ্রেসকে বা বহরমপুরের কংগ্রেসের সংগঠনকে দুর্বল করার চেষ্টা করেছিলেন, আজকে অধীর চৌধুরী কিন্তু প্রত্যেকবারই কিন্তু তার নিজস্ব ক্ষমতায় তাকে প্রতিরোধ করে তিনি কিন্তু জয়ের মুখ দেখছেন। ফলে এবং একটা কথা মনে রাখতে হবে যে এত প্রতিকূলতা সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে, গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে কিন্তু মুর্শিদাবাদে, বহরমপুরে ইত্যাদি এলাকাতে কিন্তু পঞ্চায়েতের বিভিন্ন পদে কিন্তু যথেষ্ট ভালো লড়াই দিতে পেরেছে কংগ্রেস। ফলে একটা ভয় তো একটা কথা তোমাকে তো বলতেই হবে যে একমাত্র অধীর চৌধুরী যে এই বাংলায় কংগ্রেসকে টিকিয়ে রেখেছে এক কথায় বলতে গেলে, একদম। বাকিরা তো বাকি যদি তুমি বাকি আরেকটা সমস্যা হয়েছে, বলো, সেখানে হচ্ছে যে অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে অবশ্যই তার একটা সুপ্রিম ক্ষমতা আছে, কিন্তু আমরা দেখেছি যে এই রাজ্যের কিছু নেতা, এমনকি তার সঙ্গে দুর্গাপুরের কংগ্রেসের কিছু নেতাও আছেন, যারা তীব্রভাবে অধীর বিরোধিতায় বিশ্বাসী এবং অধীরকে তারা কোনোভাবেই কোনো মতেই তারা সহ্য করতে পারছেন না। আমরা দুর্গাপুরে আমাদের এই স্টুডিওতেও এসেছেন এই অনেক নেতা কংগ্রেসের, তাদের সঙ্গে কথাবার্তাতেও তারা একই কথা বলেছেন যে অধীরকে তারা কোনোভাবেই মেনে নিতে রাজি নন। সুতরাং কিন্তু সমস্যা হচ্ছে
কংগ্রেস দল তারা আমি 125 বছরের পুরনো দল ইত্যাদি অনেকেই বলে থাকেন, কিন্তু আমরা কখনো দেখিনি কংগ্রেস দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই এবং কংগ্রেস দলের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য, স্থানীয় নেতাদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এছাড়া কিন্তু আমরা কংগ্রেসকে কখনো দেখিনি। সেটা এখানেই হোক, বিশেষ করে এই রাজ্যে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রবল, ফলে আস্তে আস্তে তার সুযোগ নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে কিন্তু কংগ্রেস ভাঙিয়ে তার দলে কিন্তু নিয়ে চলে এলেন সবাইকে। এবং আমি একটা কথা বলি যে শেষ পর্যন্ত যে একটা খুব বড় কৃতিত্বের জায়গাতে যেখানে বাম এবং কংগ্রেসের জোট ছিল, যে একটা উপনির্বাচনে সেখানে সাগরদিঘিতে 24,000 ভোটে তাদের প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসতে পারলেন বাইরন বিশ্বাস। সেই বাইরন বিশ্বাস কিন্তু মাত্র 5 দিন 7 দিন 10 দিন পরেই আবার কিন্তু তিনি জোটকে ছেড়ে দিয়ে তিনি কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসে গিয়ে জয়েন করে গেলেন। এই অর্থাৎ সেখানে তাকে কোনো না কোনোভাবে নেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল, অথবা তিনি, আমি মনে করি না যে তিনি স্বইচ্ছায় তিনি গেছেন। স্বইচ্ছায় যদি যেতেন তাহলে তিনি তো এই জোটের প্রার্থী হিসাবে দাঁড়াতেনই না। সুতরাং এই ধরনের, তারপরেও অধীর চৌধুরী যদি তার মন্তব্যে যদি একেবারে যদি স্থির সিদ্ধান্তে যদি থাকেন, তার যদি তিনি মন্তব্য যদি একেবারে যদি সরে না আসেন তার মন্তব্য থেকে, যে এখানে এই রাজ্যে কংগ্রেসের যা কিছু, বিশেষ করে এই রাজ্যের কংগ্রেস কর্মীদের যে মনোভাব, সেটা অন্তত এই রাজ্যের কংগ্রেসীদের যে জোটের বিরুদ্ধেই আছে তারা, এটা কিন্তু প্রমাণিত সত্য। ফলে আজকে অধীর চৌধুরী অনেক ক্ষেত্রেই তিনি কিন্তু কোপে পড়েছেন এই হাইকমান্ডে। কিন্তু আমি তোমাকে যেটা জিজ্ঞেস করলাম, আমি একদম হাতে যদিও সময় কম, কিন্তু তার মধ্যে থেকে এটা জানতে হবে, এই যে এই রাজ্যে যারা অধীরবাবুর সঙ্গে যারা কংগ্রেসটা করছে আর কি, এবং এই যে মানে কেন্দ্রের মানে একদম এক কথায় বলতে গেলে ওনাদের যে সুপ্রিমো হাইকমান্ড থেকে, হাইকমান্ডের এই নির্দেশ, এক কথায় মল্লিকা অর্জুন খাড়গে যেটা বলছেন সেটা হাইকমান্ডের কথাই বলছেন। তো হাইকমান্ডের যে দ্বিচারিতা, এক কথায় যদি বলি আমি, আর অধীর চৌধুরী কংগ্রেস প্রীতি যেটা, এই দুটোর মাঝখানে তো সাধারণ মানুষের একদম যারা কংগ্রেসটাকে ভালোবেসে কংগ্রেস করে তারা তো খুব সমস্যার মধ্যে। তাদের একটা সমস্যা যেমন আছে, তারা একটা রীতিমতো একটা দোদুল্যমান অবস্থায় আছে, হ্যাঁ, দোদুল্যমান অবস্থায় আছে। কিন্তু আগামী দিন দেখতে হবে যে যদি হাইকমান্ডের সঙ্গে অধীর চৌধুরীর যদি এই ধরনের যদি একটা দূরত্ব তৈরি হয়, তাহলে আগামী দিন অধীর চৌধুরীর ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেল। আমাদের কংগ্রেস কোন জায়গায় আছে, তাদের যদিও তাদের ব্যক্তি একটা বড় দল, জাতীয় দল, সেই জাতীয় দলের কোন পরিস্থিতি, তারা কিভাবে, তারা কি চিন্তা ভাবনা করছেন, সেটা ব্যক্তিগত তাদের মানে দলের বিষয়। কিন্তু যেভাবে পরস্পর বিরোধী যে মন্তব্য এবং যা মানুষের কাছে উঠে আসছে, তা দেখে একটা জায়গা কিন্তু পরিষ্কার হচ্ছে যে কে কি চাইছে, এটা কিন্তু এক কথায় বোঝার থেকে বেশি মানুষকে কনফিউজ করে দেওয়ার জন্য যথেষ্ট। যাই হোক, আমাদের সময় কিন্তু শেষ হয়ে এসছে। আগামী 20 তারিখ আবার লোকসভা নির্বাচনের 5ম দফার নির্বাচন, সেই নির্বাচনের দিকে তাকিয়ে আছি আমরা। সেই নির্বাচনের দিনেও অনুষ্ঠানের বিভিন্ন কোথায় কি পরিস্থিতি আছে আমরা সেটার দিকে নজর রাখবো। কিন্তু তার সাথে যেটা বলার, নির্বাচনের মতন করে হোক, শান্তিতে হোক, সুষ্ঠুভাবে হোক, এটা আমরা কামনা করি। এবং তার সাথে বলি যে আপনি আপনার নিজের ভোটটা দিন এবং অন্যের ভোটটা তাকে দিতে সহযোগিতা করুন। এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।